বানের পানি কমতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনো ডুবন্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, হবিগঞ্জে প্লাবিত লোকালয়। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। কক্সবাজারে ত্রাণ সরবরাহের ব্যস্ততা। গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। মোবাইল টোবাইল বন্ধ, যোগাযোগ বন্ধ, শুধু বোমবাতি সারাক দিয়ে চলে। তিস্তা নদীর ভাঙনের কবলে শত শত বসত বাড়ি আছে। প্রতি বছর উজান থেকে উজানের ঢলের পানি আসে। 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে। আমরা এখন প্রাণ পাই, আমরা খুশি হয়েছি। যারা টোকেন পাইছে, টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল। বন্যা কবলিত 7 জেলায় মৃত্যু 54, ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি। ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ। পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে আমরা সমতল ভূমিতে তাদের আবাসস্থল করে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে এখানে নিয়ে আসা, যাতে এই মৃত্যুর সংখ্যাটা কমে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতা রাজস্বা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্টার্টআপের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে মিলবে 5 লাখ থেকে 5 কোটি টাকা, জানালেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে চায় সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। সই হওয়া জুলাই সনদের ভিত্তিতে চলবে কাজ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ কয়েকটি দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, পুলিশের বাধা। রাজশাহী, বরিশাল সহ কয়েক জেলায় বিক্ষোভ। ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান, কড়া জবাব তেহরানের পাল্টাপাল্টি হামলা। হাই ভোল্টেজ সেমিতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স স্পেন। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে মেসি, কেইন দ্বৈরথ। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জ বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত 7 জেলায় মারা গেছেন 54 জন। ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত 85% এলাকা। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত 18টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমার বলা নিয়ে আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় 10-12টা ফ্যামিলি এরকম। ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। তা আমরা ঘন্টা বলবো আমাদের ব্যাপার হয়েছে, তো আমরা যাই দিয়ে তাই খুশি। বন্যা বাড়িঘর থাকে চাষা মানে বন্যা মেডির। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। 16 জুলাই থেকে খুলে দেয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। মানুষের হাঁস, মুরগি, মাছের যারা শ্বাস করছে মাছ চলে গেছে। চোর, আমন ধান সহ বিভিন্ন ফসলই এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। কিন্তু তলানের পর পানি যে টানছে, টানার পর হাঁটা চলা কষ্ট পাচ্ছে। ময়লা আবর্জনা, ঘেরান, কিন্তু আমার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ। নীলফামারীতে নিম্নাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এই ক্ষতিপূরণটা আমাদের বিগত 3 বছর রিকভার করতে যায়। উজানের ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল
নষ্ট হয়ে যায়। এদিকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত ৭ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ৩৬৮টি ইউনিয়ন, ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে ৬,০৯,৪১১টি। এখানে মৃত্যুবরণ হয়েছে ৫৪ জন, তার বেশিরভাগে পাহাড়ি ধসের মধ্যে মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য ১,৭৫,০০,০০০ টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। ৩,২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। এই গো খাদ্য এবং গোর রোগ, এই দুইটার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে ৭ দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুল রেজা রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা। সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় ১ সপ্তাহ মতো ছিল পানি এখানে, আমরা এখন প্রাণ পাই আমরা খুশি হয়েছি। পানি দিন ৩-৪ দিন মতো। এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে ২-১ জন দিয়েছিল আর কি। ডাল হয়েছে না, পরে হয়েছে। এখন দিল না কেন আমরা জানি না। ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। না তালিকা করে দেয় না, এখনো টোকেন দেয় নাই, যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দিচ্ছে না, অনেকক্ষণ দাঁড়াইছি। আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে, যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে, আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকে সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করতে পারি। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। কক্সবাজার সদর, রামু এবং মাতামুহুরী এই 3 উপজেলায় জমে থাকা বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। তবে পেকুয়া এবং চকরিয়া এই 2 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। এই 2টি উপজেলা নিম্নাঞ্চল হওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের চকরিয়াতে আছেন সহকর্মী বুলবুল রেজা, চট্টগ্রামের সাতকানিয়া আছেন শফিকুল আলম এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। শুরুতে যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, চকরিয়ার অন্যান্য এলাকার মতো এই বড়ইতলী ইউনিয়নও এবারের যে বন্যা, সে বন্যায় প্লাবিত হয়েছে এবং বানভাসী মানুষ যারা রয়েছেন তারা অনেকক্ষণ ধরে
এই অপেক্ষা করছেন ত্রাণের জন্য। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এই এলাকাটিতে আসবেন এবং যারা বানভাসী লোকজন রয়েছেন তাদেরকে ত্রাণ বিতরণ করবেন। এর আগেও আমরা দেখেছিলাম কক্সবাজার সদর উপজেলার জিলংজা যে ইউনিয়নটি রয়েছে, সেই ইউনিয়নে যারা বানভাসী লোকজন ছিলেন, যারা বন্যা কবলিত ছিলেন, তাদের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করেছেন। 4টি উপজেলার যারা বন্যা দুর্গত লোকজন রয়েছেন তাদেরকে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ নিয়ে কোনো অভিযোগ তিনি শুনতে চান না, যেটি বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এই বিষয়টি সমন্বয় করছেন। পুরো চট্টগ্রাম বিভাগে যে সমস্ত এলাকা বন্যায়, যে সমস্ত জেলা বন্যা প্লাবিত হয়েছে, যারা ক্ষতি শিকার হয়েছেন তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে দেয়া যায় এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন এবং আজকে সারাদিনই তিনি কক্সবাজার জেলায় অবস্থান করবেন। সন্ধ্যার দিকে তিনি পেকুয়ার দিকে যাবেন, সেখানে গিয়ে তিনি আরও কয়েকটি এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে এই যে ত্রাণ সেটি বিতরণ করবেন। আরও একটি তথ্য, সেটি হচ্ছে এরই মধ্যে কিন্তু অনেকগুলো এলাকার বন্যার পানি নেমে গেছে যেখানে জমা হয়েছিল, তবে 2-1টি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। সেই জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। পাশাপাশি জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন, সিভিল সার্জন, স্বয়ং জেলা প্রশাসক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এই মুহূর্তে পুনর্বাসন যে কার্যক্রম অর্থাৎ বন্যা পূর্ববর্তী সেটি তারা কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়টি কিন্তু তারা দেখভাল করছেন। আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামের সাতকানিয়ায় রয়েছেন শফিকুল আলম। আমরা শফিকুল আলমের কাছ থেকে সেখানকার সবশেষ অবস্থা জেনে আসব। চকরিয়ার মতো কিন্তু চট্টগ্রামে যে সাতকানিয়া রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ঢাকার রায়েরবাগ সিদ্দিক বাজারের থেকে একটি দল এসেছে রিস্কি ফ্যাশন নামে। তারা কিন্তু 10-12 জনের একটি দল এসে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু সেই যে প্রায় 10 থেকে 12 ধরনের পণ্য, বিভিন্ন দুধ পাউডার থেকে শুরু করে চিরা, মুড়ি, বিস্কিট, চানাচুর সহ দামি জিনিসপত্র, চাল, ডাল সেগুলো বিতরণ করছেন। এবং মোটামুটি বলা যায় এই মুহূর্তে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে এই ত্রাণের জন্য যে দরিদ্র এলাকাগুলো রয়েছে সেই দরিদ্র এলাকাগুলো তারা বেছে নিচ্ছেন। এবং যারা এই পর্যন্ত এসেছেন তারা কিন্তু দরিদ্র মানুষ এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া এবং বাঁশকানি এলাকা। ঢাকা থেকে যারা এসেছেন তাদের মধ্যে আমরা চট্টগ্রাম মানুষের জন্য একটি দরদ আমরা দেখতে পাচ্ছি। তারা বৃষ্টিতে ভিজে কিন্তু বিভিন্ন জায়গায় বিতরণ করছেন। যে এসে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে ভাইয়া, আপনারা আসছেন, আপনারা বার্তাটা কি দিচ্ছেন আছে, কেন ঢাকাতে আপনারা ছুটে আসলেন? জি, আসসালামু আলাইকুম। আমি একজন মুসলমান বলছি। আমি যখন দেখলাম আমার চট্টগ্রামবাসী এত পরিমাণে অবস্থা খারাপ, আমি শুনলাম প্রায় 60 জন মানুষ মারা গেছে, তারপর আমি বিবেকের তাড়নায় বুঝলাম যে আমার এখানে আসতেই হবে। আমরা আগে পরে রিস্কি ফ্যাশন অনেকভাবে এভাবে মানুষের উপকার করে থাকছি, কিন্তু এভাবে যে আসছে আমরা খুবই মানুষকে উপকৃত করতে পারছি। আমাদের কাছেও খুব ভালো লাগতেছে। আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি বলছি আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জে। টানাবর্ষণ ও উজানি ঢলের প্রভাবে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে গত বৃহস্পতিবার রাত থেকে এখানে বিভিন্ন গ্রাম প্লাবিত হতে থাকে। আমরা জানি যে এ পর্যন্ত 35টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে। এছাড়াও বানিয়াচংয়ের একটি বাঁধ ভেঙে এখানেও প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে। তো আমরা দেখেছি যে গত 2 দিন থেকে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বা যে এলাকায় যে পানি, যে বন্যার পানি অনেকটাই নেমে গেছে, কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ এখনও চরম আকারে রয়েছে। আমরা কথা বলেছি সকাল থেকে, এখানে আমরা ছিলাম বানবাসী মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা দেখেছি যে সাধারণ মানুষ তাদের বাড়িঘর ডুবে থাকা অবস্থায় তারা কোনো ত্রাণ পাচ্ছেন না, তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। তারা জানিয়েছেন যে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো বেসরকারি সংস্থা থেকেও আশানুরূপ যে পরিমাণ ত্রাণ পাওয়া দরকার কোনো ধরনের ত্রাণ তারা পাননি। তবে জেলা প্রশাসন জানিয়েছেন যে হবিগঞ্জে যে পরিমাণ ত্রাণ তারা
তারা বরাদ্দ পেয়েছেন। এই ত্রাণগুলো তারা ধীরে ধীরে বিভিন্ন এলাকায় দুর্গত এলাকায় তারা বিতরণ করছেন এবং তারা জানিয়েছেন যে যেসব এলাকায় দুর্গত এলাকায় মানুষ পানিবন্দে রয়েছেন সব জায়গায় ত্রাণ পৌঁছে যাবে, একটু সময়ের ব্যাপার। তবে বানবাসী মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ আসলে অনেকটাই বেশি। আমরা দেখেছি যে অনেক ঘরেতে চুলু নেই, ঘরেতে আসবাবপত্র অন্য জায়গায় রেখে তারা অন্য জায়গায় বিভিন্ন স্থানে আত্মীয়র বাড়িতে কিংবা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন, কিন্তু তাদের বাড়ি ঘরে আসার মতো তাদের কোনো অবস্থা নেই। এবং আমরা যতটুকু জেনেছি যে হবিগঞ্জের যে 35টি গ্রাম প্লাবিত হয়েছে, এই গ্রামের মানুষের মধ্যে যে একটি হাহাকার শুরু হয়েছে যে ত্রাণের জন্য। তারা দাবি জানিয়েছেন সরকারি এবং বেসরকারি যারা আছেন সাধারণ হৃদয়বাহী মানুষ সবাই যাতে এগিয়ে আসেন এবং তাদেরকে যাতে ত্রাণ সহযোগিতা করেন। তারা যদি ত্রাণ সহযোগিতা না পান তাহলে তারা অনেক বিপাকে পড়বেন এবং অনাহারে অর্ধাহারে তাদের কাটাতে হচ্ছে। তো ওই ছিল আজকে বন্যার্তদের সর্বশেষ খবর। কক্সবাজার, চট্টগ্রাম এবং হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ, নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে। এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, উদ্যোক্তাদের সহায়তায় 500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ আছে। বলেন, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বক্তব্যে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাবনার বাংলাদেশ গড়তে তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উপর নিজের আস্থার কথাও জানান তারেক রহমান। চিনমৈত্রীতে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে সরকারি অনুদান প্রাপ্ত 6টি স্টার্টআপকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। উপদেষ্টা আরও জানান, নোট অফ ডিসেন্ট সহ সই করা জুলাই সনদের আলোকেই কাজ করবে সরকার। জুলাই হত্যাযজ্ঞে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও তোলপাড়। নিউজটা ঠিকঠাক করেছেন।
মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গ। তার ফিরতে চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন উল্লেখ করে বলেন, এ নিয়ে ভৌগোলিক রাজনীতির প্রভাব বা কোনো ধরনের চাপের প্রশ্ন নেই। মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকে আমরা জাস্টিস দিতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে মন্তব্য করে আরেক প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে অনেক পরিবর্তন আনা হয়েছে। যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে তার আলোকেই সরকার কাজ করবে। তবে উচ্চকক্ষ সহ নানা বিষয়ে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটিও বিবেচনায় রাখতে হবে। এসব বিষয়ে বিরোধী দলের আলোচনায় অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। এই গণঅভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ হিস্সা আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এটার সাথে জড়িত ছিলেন, সুতরাং যথাযোগ্য মর্যাদা দিয়ে এটাকে পালন করা হবে। এবং শুধু পালন না, আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি, যে গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। যে চেতনা ধারণ করে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সরকার তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দৃঢ়ভাবে মনিটরিং করা হবে। পূর্বাভাস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলায়ও হয়েছে বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান নিয়ে শাহবাগের দিকে এগোতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়নি। আমাদের দাবি হচ্ছে, যারা পরীক্ষা নিতে পারে নাই তাদের আবার পরীক্ষা নিতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রী মিলনে পদত্যাগ করতে হবে। আর আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো দেখেন, আমরাও আপনাদেরকে পিতার মতো শ্রদ্ধা করব। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করা হোক। একদিনের আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবিও জানান শিক্ষার্থীরা। অনেক স্টুডেন্টের এর জন্য পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে দিতে পারে। এটার জন্য যে একটা স্টুডেন্টের একটা বছর লস যাবে, সবার ফ্যামিলির সিচুয়েশন এক না। তো শুধু সুবিধা দিল চট্টগ্রামবাসীরে, আর ঢাকা শহর বিভিন্ন জেলার পোলাপানরা যে সুবিধা দিল না, এটা বৈষম্য হয়ে গেল না। রাজধানীর পাশাপাশি একই দাবিতে বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা সহ চট্টগ্রামে। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ফাহরিয়া ফারুকি, বিস্তারিত জানবো তার কাছে। ফাহরিয়া, আজকে সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হতে থাকে। তারা মূলত 4 দফা দাবি নিয়ে আজকের এই আন্দোলন সূচনা করে। সেটা সকাল দুপুর 12টার দিক থেকে শুরু হয় এবং সেখান থেকে সায়েন্স ল্যাব থেকে পরবর্তীতে তারা তাদের মিছিলটি নিয়ে আস্তে আস্তে শাহবাগের দিকে আগাতে থাকে এবং শাহবাগের দিকে আগাতে থাকার সময় মহসিন হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। আমরা দেখতে পাচ্ছি এখন পরিস্থিতি এখানে অনেকটাই স্বাভাবিক, তবুও বেশ কিছু আন্দোলনকারী ছাত্র এখনো এই এলাকায় অবস্থান করছে। পাশাপাশি পুলিশই কিছুটা টহল এখনো এখানে বিরাজ করছে। মূলত তারা 4টা দাবি নিয়ে আজকের এই আন্দোলন সেটা চলমান রেখেছে এবং তারা একদিনের আলটিমেটাম দিয়েছে সরকারকে। আমরা সকলেই জানি বৈরী পরিস্থিতির কারণে গতকালকে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি এবং একই সাথে গতকালকে খুব 2টি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, ফিজিক্স এবং অ্যাকাউন্টিং।
অনেক শিক্ষার্থী সেই দুটো পরীক্ষা দিতে পারেনি এবং দিলেও দেখা গেছে শেষ মুহূর্তে তারা পরীক্ষায় অংশ নিতে তাদের বেগ পেতে হয়েছে। তো তাদের দাবি মূলত এই যে পরীক্ষাগুলো স্থগিত করার যে দাবি, যতদিন না বৈরী আবহাওয়া ঠিক হবে ততদিন পর্যন্ত তারা চায় যে এই পরীক্ষা এইচএসসি পরীক্ষা যেন স্থগিত হয় এবং একই সাথে তারা চায় যে এই যে পরীক্ষাগুলো শিক্ষার্থীরা দিতে পারেনি তাদের যেন আবার পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। আপাতত আমি এখন অবস্থান করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মসৃণ হলের সামনে। এখানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাহরিয়া ফারুকী। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 4 জনকে খালাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও অস্ত্র মামলার রায় কিছু সময় আগে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হয়েছে। এই আদালতের বিচারক স্বপন কুমার সরকার এই মামলার 8 জন আসামির মধ্যে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং অপর 3 আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনিকে যাবজ্জীবন এবং অপর মামলায় 14 বছরের কারাদণ্ড, তারিকুল ইসলাম ওরফে তারেককে যাবজ্জীবন এবং অপর অস্ত্র মামলায় 14 বছর এবং অর্জুন লস্করকে যাবজ্জীবন ও অপর অস্ত্র মামলায় 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। অপর যে 4 আসামি এই মামলার 8 আসামির মধ্যে আইনুল ইসলাম ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন ও রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান, এই 4 আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। বলে রাখা প্রয়োজন যে 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজের সামনে থেকে এক তরুণীকে অপহরণ করে নিয়ে ছাত্রাবাসে তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণ করার পরে এই তার স্বামী মামলার বাদী হন এবং বাদী হওয়ার পরে তিনি মামলা দায়ের করেন শাহপরান থানায়। পরবর্তীতে 2021 সালের 3 সেপ্টেম্বর মামলা তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দোলিন ভট্টাচার্য 8 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। তার দীর্ঘ শুনানির পর বিবাদী শুনানির পর এবং 25 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ মামলার ট্রাইব্যুনালের বিচারক তার রায় ঘোষণা করেন। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী রায়ে তিনি বলেন যে একজন নারী তার সবকিছু হয়তো বলতে পারেন না, কিন্তু আদালত যেটি সমীচীন মনে করেছেন সেই রায়টি তিনি ঘোষণা করেছেন। মোটামুটি এই ছিলেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে যে গণধর্ষণ হয়েছে তার যে রায় ঘোষণা করা হয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। অনেকের মতে এই ম্যাচের বিজয়ী দলের হাতেই উঠতে পারে শিরোপা। টুর্নামেন্টে ফরাসিরা অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও তাদের আছে স্পেনে কাটা পড়ার রেকর্ড। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে লা রোহার আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আর্লিংটনের AT&T স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের প্রিভিউ। সেমিফাইনালেই ফাইনালের উত্তাপ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ নিয়ে হাজির হচ্ছে ফ্রান্স ও স্পেন। যে গতিতে ছুটছে দিদিয়ের দেশমের দল, তাদের থামানোর মতো সামর্থ্য আছে শুধু স্পেনের। অন্যদিকে লুই দে লা ফুয়েন্তা বাহিনীও ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। একেবারে শিয়ানে শিয়ান টক্কর বলতে যা বোঝায় তাই নিয়ে হাজির হচ্ছে এই ম্যাচ। তারপরও যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে স্পেনের তুলনায় ফ্রান্স কিছুটা এগিয়েই থাকবে কিলিয়ান এমবাপের অতিমানবীয় পারফরমেন্সের জন্য। 8 গোল করা এই স্ট্রাইকার আছেন লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের অল টাইম স্কোরার হওয়ার অপেক্ষায়। তবে ফ্রেঞ্চ টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত চুয়ামেনির চোট নিয়ে। গ্রোইন ইস্যু থাকায় কোয়ার্টার ফাইনালে মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও সালিবা, উপামেকানোকে নিয়েও আছে ছোটখাটো সংশয়। প্রতিটা ম্যাচ আলাদা, প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলাতে হয়। অতীত নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, জয়। চুয়ামেনি আগের চেয়ে ভালো, সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত। ফ্রান্সকে অপ্রতিরোধ্য ভাবা হলেও স্প্যানিশ দুর্গে তারা বড্ড অসহায়। 2024-এর ইউরো সেমিফাইনালে উঠতে থাকা ফরাসিদের হারিয়েই শিরোপার পথ সুগম করেছিল স্পেন। এছাড়াও গেল বছর নেশনস লিগে ফ্রান্সকে হারানোর সুখস্মৃতি আছে তাদের। 2018 বিশ্বকাপে ফ্রান্স 2বার চ্যাম্পিয়ন হলেও 2022 বিশ্বকাপে ফ্রান্স 3বার চ্যাম্পিয়ন। 2026 বিশ্বকাপে ফ্রান্স 4বার চ্যাম্পিয়ন। 2028 বিশ্বকাপে ফ্রান্স 5বার চ্যাম্পিয়ন। 2030 বিশ্বকাপে ফ্রান্স 6বার চ্যাম্পিয়ন। 2040 বিশ্বকাপে ফ্রান্স 7বার চ্যাম্পিয়ন। 2050 বিশ্বকাপে ফ্রান্স 8বার চ্যাম্পিয়ন। 2060 বিশ্বকাপে ফ্রান্স 9বার চ্যাম্পিয়ন। 2061 বিশ্বকাপে ফ্রান্স 10বার চ্যাম্পিয়ন। 2062 বিশ্বকাপে ফ্রান্স 11বার চ্যাম্পিয়ন। 2063 বিশ্বকাপে ফ্রান্স 12বার চ্যাম্পিয়ন। 2064 বিশ্বকাপে ফ্রান্স 13বার চ্যাম্পিয়ন। 2065 বিশ্বকাপে ফ্রান্স 14বার চ্যাম্পিয়ন। 2036 বিশ্বকাপে ফ্রান্স
দুদলের আক্রমণ ভাগে তারকার ছড়াছড়ি থাকলেও ম্যাচের আধিপত্য নিয়ন্ত্রিত হতে পারে মিডফিল্ড কেন্দ্র করে। সেক্ষেত্রে রদ্রির মতো ফুটবলার থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পেন। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন নিকো উইলিয়ামস, পাশাপাশি ওলমো, পেদ্রি, ইয়ামালে ভর করে 2010-এর পর আবারও ফাইনালের অপেক্ষায় লা রোহা। ফেভারিট তকমা কেবল চাপ বাড়ায়। ফ্রান্সকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে। গোল করা আমার লক্ষ্য নয়, তবে এমন বড় ম্যাচে গোল করা বিশেষ কিছু। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানও ফরাসিদের চেয়ে এগিয়ে স্পেন। দুদলের 38 দেখায় ফ্রান্সের 13 জয়ের বিপরীতে স্পেনের জয় 18টি, বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। কানসাসে শেষবারের মতো অনুশীলন করেছে লিওনেল মেসির দল। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও থ্রি লায়নদের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে ইংল্যান্ড দলে শুধু ডেকলান রাইসকে নিয়েই কিছুটা শঙ্কা আছে। আটলান্টা থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। অনেকেই বলছেন থ্রি লায়নদের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখাবে লিওনেল মেসির দল। কিন্তু আসলেই কি আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটা এতটাই সহজ হবে? এর উত্তর জানতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে জানাতে চাই দু দলের সব শেষ অবস্থা। কিছুটা কাকতালীয় হলেও এই বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ক্যানসাস সিটিকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল। সেই ক্যানসাসে স্থানীয় সময় সোমবার শেষবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল এবং সেই অনুশীলন গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। এবার একটু আর্জেন্টিনা দল নিয়ে কথা বলতে চাই। দুটো চেঞ্জেস আনতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কোচ, এবং সুইজারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে হয়তো সাইড বেঞ্চে দেখা যেতে পারে। তার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে একাদশে খেলাতে পারেন লিওনেল স্কালোনি, এবং একই সঙ্গে আরও একটা চেঞ্জ হতে পারে, সেটা রাইট ব্যাকে। আমরা দেখেছি পুরো বিশ্বকাপে কিন্তু দুই সেন্টার ব্যাক আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো দুর্দান্ত ছন্দে আছেন, তারা গোল করেছেন, গোল করিয়েছেন। তবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এবার একটু ইংল্যান্ড দল নিয়ে বলতে চাই। শুধুমাত্র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জারেল কোয়ানশা, তবে দলের বাকি সদস্যরা কিন্তু খেলার জন্য মোটামুটি বলা যায় ফিট রয়েছেন। শুধু কিছুটা শঙ্কা রয়েছে ডেকলান রাইসকে নিয়ে। এই মিডফিল্ডার মেক্সিকোর বিপক্ষে যে ম্যাচটা খেলেছিলেন নকআউট পর্বে, সেই ম্যাচে মেক্সিকোতে গিয়ে পেটের পীড়ায় ভুগছিলেন, এবং এই সবশেষ ম্যাচটি যে খেলেছে নরওয়ের বিপক্ষে, এই ম্যাচের আগে টানা 3 দিন তিনি শুধু বিছানায় শুয়েছিলেন এবং তিনি বিশ্রামে ছিলেন। তিনি খেলবেন কিনা এটাই কিন্তু আসলে মূল চিন্তার বিষয় ইংল্যান্ড দলের জন্য, কারণ আমরা জানি ইংল্যান্ড দলের মিডফিল্ডের অন্যতম কাণ্ডারি কিন্তু ডেকলান রাইস। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে দুজন ফুটবলারের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা কিন্তু ছিলই। নিকো ওরেলি এবং এজরি কনসা, এই দুজনকে কিন্তু কোচ থমাস টুখেল তুলে নিয়েছিলেন। প্রতিপক্ষ আর্জেন্টিনা নিশ্চিতভাবেই ইংল্যান্ড দলের প্রত্যেকটা খেলোয়াড় চাইবে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং একই সঙ্গে দলের জন্য সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সংবিধান সংশোধন নিয়ে বাড়ছে জটিলতা। সরকারি দল বিশেষ কমিটি করলেও সংসদ থেকে ওয়াকআউট করার পাশাপাশি রাজপথেও সরব থাকার ঘোষণা বিরোধী দলের। এই অবস্থান কি রাজনীতিতে নতুন উত্তাপের ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন পরিমিত বিরোধিতার মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। তবে সরকারি দল নিজ থেকে নতুন কোনো সংকট ডেকে আনে কিনা সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব। সংবিধান সংশোধনে সংসদে গঠিত হয়েছে বিশেষ কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রধান করে 12 জনের নাম বিএনপি ঘোষণা করলেও এ থেকে নিজেদের বিরত রেখেছে জামায়াত, এনসিপি সহ বিরোধী জোট। বিশেষ কমিটির নাম ঘোষণার পর তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। প্রশ্ন হচ্ছে, এতদিন সরকারের সহযোগী হিসেবে থাকা বিরোধী দল কি এবার কঠোর হতে যাচ্ছে? আর সেটি হলে নতুন রাজনৈতিক সংকট কি আসন্ন? বিরোধী দল তাদের অবস্থানগুলি তুলে ধরবে এবং রাজনীতি মেরুকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় হলো যে এই যে কমিটি যেটা গঠন করা হলো, সে কমিটি যদি এটা সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রতিষ্ঠার জন্য যদি একটা মাধ্যম হয়, তাহলে এটি কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক সংঘাত বৃদ্ধি করবে। অবশ্য রাষ্ট্রবিজ্ঞানেরই শিক্ষক মনে করেন যা হবে তার কোনোটাই পরিমিতিবোধের বাইরে যাবে না। এখন পর্যন্ত তাদের মধ্যে যেই পরিমিতিবোধ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে তাদের মধ্যকার যে সম্পর্ক সেটা পরিমিত বিরোধিতার মধ্যেই থাকবে। নতুন কোনো সংকট
তৈরি করবে না বলে মনে হচ্ছে। এই বিশ্লেষকদের মতে বিরোধী দল হিসেবে দাবি আদায়ে জামায়াত রাজপথে যাওয়ার হুমকি দেবে এটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি সরকারও এই সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজ থেকে কোনো সংকট ডেকে আনবে কিনা সেটিও বড় প্রশ্ন। বিষয়টি নির্ভর করছে যে সরকারি দল কতটুকু ছাড় দেবে তার উপরে, এবং এরা কতটুকু জনমত সৃষ্টি করে তাদের আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে পারছে তার উপরে। সংস্কারের কিংবা সংবিধান সংশোধনের সেগুলোর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো পরীক্ষিত নয়, ফলে এই রকম নতুন বিষয়ে নতুন সংশোধন নিয়ে এসে সরকার নতুন কোনো সংকট ডেকে আনবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তাদের মতে সংসদের কেবল 2টি অধিবেশন গেল, নতুন সরকার ও বিরোধী দলের বয়সও অল্প, আছে দেশ বিদেশের নানামুখী চাপ, ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা বুঝতে আরও কিছুদিন সময় প্রয়োজন। অভিমত তাদের। ওয়াকআউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি, বাণিজ্য, শ্রম, আইন, শিক্ষা, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার আহ্বান জানান কৃষি উপদেষ্টা। এ সময় বাংলাদেশের কৃষিপণ্য রফতানিতে কোল্ড চেইন ও রেফ্রিজারেটেড পরিবহন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আগ্রহ দেখান মার্কিন রাষ্ট্রদূত। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে প্রতারণার ফাঁদ 350 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় 15 কোটি টাকা। চক্রের এক সদস্য গ্রেফতার হওয়ার পর রাজধানীর ভাটারা থানায় জড়ো হন ভুক্তভোগীরা। অভিযুক্তদের কঠোর শাস্তি ও টাকা ফেরতের দাবি জানান তারা। ভাটারা থানার সামনে এই শিক্ষার্থীদের বিক্ষোভের কারণ তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের এক সদস্য মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। জাস্ট থট, গো ভিসা, গ্লোবাল ভিসা, ভিসা গাইড ও গ্লোবাল এক্সপার্ট নামে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে 350 শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আমার 10 লক্ষ টাকা আমি স্টুডেন্ট টিউশন ফিস দেই, কিন্তু ওরা হচ্ছে 1 টাকা ওইখানে সাবমিট করে না। প্রচুর টাকাই জাস্ট থট এজেন্সি আমাদের থেকে নিয়েছে, কোটি কোটি টাকা। এতদিন শুনে আসছি যে মানুষ আদম ভিসায় যদি যায় সেক্ষেত্রে প্রতারিত হয়। এই প্রথম আমরা শুনলাম যে স্টুডেন্ট ভিসায় গেলেও মানুষ প্রতারিত হয়। ভুক্তভোগীদের দাবি শুধু টাকা নয়, নষ্ট হয়েছে তাদের সময়, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যতের পরিকল্পনা। তাই দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত নিশ্চিত করতে হবে। পুলিশ জানায় প্রতারণার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা। 5টা সেন্টার উনি খুলেছিলেন, খুলে আমাদের তথ্য মতে প্রায় 4 শতাধিকের মতো লোকের সাথে প্রতারণা করেছেন। আইনি সহায়তার আশ্বাস পেয়ে থানা প্রাঙ্গণ ছাড়েন বিক্ষোভকারীরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। মাদকের ভয়াল থাবায় শেষ হয়ে গেল একটি পরিবার। মাদক সেবনের জন্য 3000 টাকা না পেয়ে 2 সন্তানের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী। গাজীপুর থেকে অভিযুক্ত সাইদুল ইসলামকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব 1 জানায় নিহত নাসিমা আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। 2 দিন আগে 2 সন্তানের সামনে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী সাইদুল ইসলাম। হত্যাকাণ্ডের পর ছায়া তদন্তে নেমে সাইদুলকে ভোগড়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করে র্যাব 1। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় 12 জুলাই অফিস থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন নাসিমা। রাত 2:30টার দিকে 3000 টাকা দাবি করে সাইদুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে নাসিমাকে এলো পাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। সাইদুল ইসলাম তার স্ত্রীকে 3000 টাকা দিতে বলেন, কিন্তু ভিকটিম তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাথালি ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার 8 বছরের মেয়ে সামিয়া এবং 5 বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল। র্যাব জানায় মাদকাসক্ত সাইদুল তেমন কোনো কাজ করতো না, পোশাক শ্রমিক স্ত্রীর আয়ের উপর নির্ভরশীল ছিল। মাদকের টাকা নিয়ে মাঝে মধ্যেই নাসিমাকে মারধর করত সে। নিহত ভিকটিমের স্বজনরা জানান নাসিমা আক্তারের স্বামী মাদক সেবন করতেন এবং কাজে কর্মে কোনো আগ্রহ ছিল না। ভিকটিম নাসিমা কাছ থেকে নেশার টাকা নেওয়ার জন্য
তাদের মধ্যে প্রায় ঝগড়া লাগতো। মায়ের অকাল মৃত্যু আর বাবার কারাবন্দী থাকায় অনিশ্চয়তায় দুই সন্তানের ভবিষ্যৎ। আপাতত তারা আছে মামার হেফাজতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অপরাধ জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের ২৭ বনদস্যু। কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে দস্যুতা ছাড়ার ঘোষণা দেন ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। এর মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ করার প্রত্যয় আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে কোস্টগার্ড। লাইনে দাঁড়িয়ে একে একে অস্ত্র জমা দেন ২৭ বনদস্যু। মঙ্গলবার সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন, কোস্টগার্ড, র্যাব, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৭টি দেশি বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সঙ্গে ৩৪০ রাউন্ড তাজা গুলি হস্তান্তর করেন তারা। যাই নিজের ভুলটা নিজে বুঝতে পারছি, আমি ভালো সুযোগ পাইছি, আমি এই পথে আর কোনোদিন কখনো যাব না। অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফেরায় খুশি বনদস্যুদের পরিবারের সদস্যরাও। গ্রামের তাহলে বাসার মতো বাঁচতে পারে এটা আমি চাই। আর আমি আমার বলে আমি আর যারা আত্মসমর্পণ করেছেন তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি ও মানবিক সহযোগিতার আশ্বাস দেয় কোস্টগার্ড। এর আগে চলতি বছরের ২১ মে সুমন বাহিনী ও ৯ জুলাই জাহাঙ্গীর বাহিনীর ১০ জন বনদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। সময় সংবাদ, মোংলা। এবার ১৬টি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে ২,৫,০০০ কোটি টাকা, যা ডিসেম্বর প্রান্তিকের তুলনায় ৭,৫০০ কোটি টাকা বেশি। আর্থিক খাতের এমন পরিস্থিতি আন্তর্জাতিক রেটিং ও যে কোনো দেন দরবারে বড় উদ্বেগ হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি ঋণকে বারবার পুনঃতফসিল বা খারাপ ঋণের সুযোগ না দিয়ে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। প্রভিশন ঘাটতি অর্থাৎ সম্ভাব্য খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত সংরক্ষণ রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, মূলধনের উপর চাপ বাড়ে এবং মুনাফা হ্রাস দেখা দেয়। গত ডিসেম্বরে প্রভিশন ঘাটতি 18টি ব্যাংকের ছিল ১,৯৮,২৬০ কোটি টাকা। ৩ মাস পর 16টি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি 2,05,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা প্রায় 7,৫০০ কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি আমানতকারীদের আস্থা দুর্বল করা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ানো এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক রেটিংয়েও প্রভাব ফেলে। ব্যাংকগুলোর যখন আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করি, খেলাপি ঋণের হার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি খারাপ। স্বাভাবিকভাবে প্রভিশনের ঘাটতির পরিমাণে অনেক বেশি, যার ফলে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে আমরা কস্ট অফ ক্রেডিট, আমরা যে বৈদেশিক সাহায্য বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যয় অধিক বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ দ্রুত আদায়, সুশাসন নিশ্চিত, ঝুঁকিভিত্তিক ঋণ ব্যবস্থাপনা জোরদার ও প্রয়োজনে মূলধন পুনঃসংস্থানে প্রভিশন ঘাটতি কমানোর একমাত্র উপায়। এই পরিমাণ প্রভিশনের জায়গাটা তৈরি হলো কোত্থেকে? ডিফল্ট থেকে। আর ডিফল্টের ব্যাপারটা এটা ইউ আর রাইট, আমরা ডিফল্টটাকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখি, তো এইটার যে পরিমাণ ক্রেডিটকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখতে পারবেন তার থেকে বেশি যেটা উইলফুল, সেটাকে আমরা বরং অপারেশনাল রিস্কের ক্যাটাগরিতে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনাল রিস্কের কোন ক্যাটাগরি? এটা কিন্তু ক্রাইম, ফ্রড ক্যাটাগরিতে, ক্রাইমের ক্যাটাগরিতে। ঘাটতিতে থাকা 14টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে সরকারি 4টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,02,000 কোটি টাকা এবং বেসরকারি 10টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,03,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার ও আবু মুসা দ্বীপে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে বাহরাইন, জর্ডানে মার্কিন স্থাপনা এবং হরমুজে তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে আইআরজিসি। এদিকে আমিরাতের জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।
হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত আবারও সামরিক সংঘাতে রূপ নিয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আবারও অবরোধ কার্যকরারও ঘোষণা দেন তিনি। হামলার জবাবে বাহরাইন, জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজে আক্রমণের দাবি জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এ হামলায় এক ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসাইনিকে তলব করেছে নয়াদিল্লি। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার করলেও ইরানের তেল রফতানিতে কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। একই দাবিতে দিল্লির যন্তর মন্তরে 17 দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। 17 দিনের আমরণ অনশনে শরীরটা ক্ষয়ে গেছে সোনম ওয়াংচুকের। ওজনও কমেছে 8 কেজির বেশি। রক্তচাপ আর সুগার নেমে গেছে বিপজ্জনক স্তরে। এমনকি উঠে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে তার জন্য। বাইরের শরীর দুর্বল হলেও ভিতরের অনড় মনোবল এতটুকু কমেনি। স্পষ্ট জানিয়েছেন শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত না করে তিনি অনশন ভাঙবেন না। গত মাসের শেষের দিকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদ এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি আয়োজিত বিক্ষোভে সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াংচুক দাবি করেন এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। বিজেপি সহ সব রাজনৈতিক দলের নেতাদেরই এই মঞ্চে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি। অনশন শুরুর পর সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ না করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের কথা চিন্তা করে উদ্বিগ্ন দেশের বিশিষ্টজনেরা। অরুন্ধতী রায়, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবী তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন যাতে দীর্ঘ লড়াইয়ের শক্তি বজায় থাকে। তবে ককরোচ জনতা পার্টির ব্যানারে শুরু হওয়া এই আন্দোলনকে ঘিরে যন্তর মন্তরের উত্তাপ দিন দিন বাড়ছেই। তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রতিদিন হাজারো মানুষ যোগ দিচ্ছেন শিক্ষার্থীদের এই নৈতিক লড়াইয়ে। রাহানুল রানা, সময় সংবাদ। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশোর, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।